সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ঘিরে আবার উত্তপ্ত হলো জাতীয় সংসদ। হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়, তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে। এদিকে আজ ফাঁস হয়েছে সংসদের রুমিন ফারহানার সেই অগ্নিজোড়া বক্তব্য। তারেক রহমানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে 2024 সালের এই নতুন সংসদে উত্তাল পরিস্থিতি করেছিল রুমিন ফারহানা। আমি আশা করি একটা প্রাণবন্ত সংসদ হবে, যেখানে দেশের কথা, মানুষের কথা বলা হবে। আমি মুক্তিযোদ্ধা, জামাতের সাথে আমার সম্পর্ক ভালো থাকার কথা নয়। ছাত্রলীগের সভাপতি হিসেবে 73 সনে দাঁড়িয়ে বলেছিলাম, জামাতকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা অন্যায় কিছু করে নাই। নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। নব্য গঠিত সংসদের প্রথম দিনের অধিবেশনে নাটকীয়তার কমতি ছিল না। নতুন সংসদের যাত্রা শুরু হলেও নানা আলোচনা ও বিতর্কে সরগরম ছিল পুরো অধিবেশন। এখন পর্যন্ত জামাত বিএনপি একই পথের পথিক। পর্দার অন্তরালে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটছে, যেটা শুনলে আপনারা খুশি হবেন, জামাতের লোকজন বেশি খুশি হবেন। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির অন্তরালে অসংখ্য ঘটনা ঘটছে। এই মুহূর্তে আমরা দেখতে পারি রুমিন ফারহানার সংসদে দেওয়ার বক্তব্যটি ভাইরাল হয় এবং সেই 9 মিনিটের বক্তব্যে এই 2024 সালের নতুন সংসদ উত্তাল পরিস্থিতি তৈরি করেছিল। তারেক রহমান সহ বিএনপির প্রত্যেকটা বাঘা বাঘা নেতাকর্মীদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল। অন্যদিকে বাংলাদেশের রাজনীতির অনেক গোপন রহস্য সংসদের মধ্যে, সারা দেশের মধ্যে উন্মোচন করেছিল। এখন দেখতে পারি অসংখ্য ঘটনা ঘটতেছে সেই বক্তব্যকে কেন্দ্র করে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। রুমিন ফারহানার বক্তব্যে যা যা বলেছে এবং এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের মধ্যে যেই ঘটনাগুলো ইতিমধ্যেও ঘটতেছে সেই সব দেখতে পারবেন। এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে। মাননীয় স্পিকার, সরকার নানাভাবে খেলাপি ঋণের সংখ্যা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে। তারপরেও IMF এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা। সরকারের সাথে সম্পৃক্ত ব্যাংক মালিক এবং ব্যবসায়ীদের যোগ সাজসে ব্যাংক খাতে লুটপাট চলছে। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরেই থাকুক, তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করেছে সরকার, অথচ সাফার করছে যারা ভালো ঋণ গ্রহীতা তারা। যেখানে দেশের মূল্যস্ফীতির বর্তমান হার 6.5% ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। মাননীয় স্পিকার, সেখানে সরকার কি করে আমানতের সুদের হার 6% নির্ধারণ করে? অন্যদিকে ঋণের সুদের হার 9% করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে 9টি সুবিধা দিয়েছে, যার মধ্যে মাত্র 4টি সুবিধা বাবদ ব্যাংক মালিকদের পকেটে ঢুকেছে 25,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, ব্যাংকের সুদের হার 6%, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ, শেয়ার মার্কেট ধসে পড়েছে। তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে? মাননীয় স্পিকার, সিন্ধুকে? মাথাপিছু আয় বৃদ্ধি সরকারের আরেকটি বড় দাবি। আমার মাথা যদি থাকে বরফের ওপরে আর পা আগুনের ওপরে, তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ হয়? মাননীয় স্পিকার, এটা খুব প্রচলিত একটা উদাহরণ, যেটা দিয়ে গড় মাথাপিছু আয়ের চুক্তি দেখানো হয়। জিডিপির আয় আর প্রবৃদ্ধির হার নিয়ে যেহেতু কারসাজি আছে, তাই মাথাপিছু আয়ের পরিমাণও সঠিক হতে পারে না। আবার একটা গড় আয় দেশের আপামর মানুষের অবস্থা কোনোভাবেই প্রকাশ করে না। ব্যাংক লুটেরা, শেয়ার বাজার ধ্বংসকারী, টাকা পাচারকারী, ক্যাসিনো ব্যবসায়ীর আয়ের সঙ্গে শ্রমজীবী মানুষের আয়ের গড় কোনোভাবেই একটা দেশের প্রকৃত অবস্থাকে চিহ্নিত করে না। দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। জিনি সহগ এবং পামা অনুপাত বৈষম্য পরিমাপের এই দুটি টুল বাংলাদেশকে উচ্চ বৈষম্যের দেশ হিসেবে প্রমাণ করে। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়ে, এই ধরনের কথা কেউ কেউ বলবার চেষ্টা করে। মাননীয় স্পিকার, কিন্তু এর ভালো উদাহরণ হচ্ছে ভিয়েতনাম এবং মালদ্বীপ। গত 10 বছরে এই দুটি দেশের গিনি সহগ কমেছে। এই দুটি দেশকে বেছে নেবার কারণ হলো এই দুটি দেশ বাংলাদেশে ঠিক আগেই এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশের স্থলভাগে প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা ভূতত্ত্ববিদরা বললেও দেশে গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান, গ্যাস উত্তোলন বেগবান না করে সরকার সমর্থিত ব্যবসায়ীদের সুবিধা দেবার জন্য এলএনজির উপরে মানুষকে ক্রমাগত নির্ভরশীল করে তোলা হচ্ছে। সীমিত পর্যায়ে যতটুকু অনুসন্ধান হচ্ছে, সেটা দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি গ্যাসপ্রমের নাম উল্লেখ করতে চাই, অথচ স্থলভাগকে গ্যাস অনুসন্ধান এবং তা উত্তোলন ও বিতরণের পরিপূর্ণ সক্ষমতা দেশি কোম্পানি বপেক্সের আছে। সরকার সমুদ্র বিজয়ের কথা বলে বাহবা নেওয়ার চেষ্টা করছে। ব্লু ইকোনমি, অন্য যেসব সুফল পাওয়ার কথা ছিল, সেটার কোনোটা কাজে লাগানোর উল্লেখযোগ্য প্রাথমিক পদক্ষেপও বাংলাদেশ এখনো নিতে পারে নাই। দেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ। মাননীয় স্পিকার, দেশে এখনো প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। গুণ, সরকার বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, অথচ সরকার দলীয় একজন সাবেক সংসদ সদস্যের নাম রাষ্ট্রীয় 5টি সংস্থার মাদকের গডফাদারের তালিকার সর্বোচ্চ অবস্থানে ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন দেয়নি বটে, কিন্তু তার স্ত্রী সংসদ সদস্য হিসেবে আছেন। ইয়াবা এখন আগের চেয়েও অনেক বেশি সহজলভ্য। এই
দেশে আইন ও বিচার ব্যবস্থা চলে একেবারে সরকারের মর্জি মতো। সরকার চাইলে নুসরাত হত্যার প্রাথমিক বিচার দ্রুত গতিতে শেষ হয়, সরকার চাইলে সাগররুনি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন 70 বারের মতন পিছায়। সরকার চাইনি বলেই তরু এবং মৃত্যু হত্যার সাথে জড়িতরা গ্রেফতার হয় নাই, সরকার চাইলে আবরারের হত্যাকারীরা আবার দ্রুতই গ্রেফতার হয়। খালাস এবং দণ্ড দুটোই হয় সরকারের মর্জি মতো। এই দেশে বিচার হয় কিংবা বিচারের ভান করা হয় শুধু সেই সব ক্ষেত্রে যেখানে ফেসবুকে তা ভাইরাল হয়, চাঞ্চল্য তৈরি করে এবং এই ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী না হয়। প্রভাবশালীদের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলে না। তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। একই কাণ্ড ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ক্ষেত্রেও। তিনি মেরে দেওয়া টাকা ফেরত দিয়েছেন, কিন্তু আইনি ব্যবস্থা দূরেই থাকুক, তিনি এখনো শপথে আছেন। মাননীয় স্পিকার, দেশের এই সামগ্রিক সমস্যাগুলোর মধ্যে খুব বড় হয়ে মাথা তুলেছে আরেকটি সমস্যা, বাক স্বাধীনতার প্রতি হুমকি। পরিকল্পনা করে হামলা মামলা দিয়ে ভয় চাপ প্রয়োগ করে বিজ্ঞাপনদাতাদের উপর চাপ দিয়ে গণমাধ্যমের মুখ বন্ধ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট থেকে জানা যায় গত বছর 142 জন সাংবাদিক শারীরিক নির্যাতন, হামলা, হুমকি, হয়রানির শিকার হয়েছে। আর তাই রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম ইন্ডেক্স ক্রমাগত পেছাতে বাংলাদেশ 150তম অবস্থানে। বিকল্প মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে জনগণ মত প্রকাশে ভীত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মতিউর রহমান বা মাহফুজ আনামের মতো প্রতিনিধিদর্শক সাংবাদিকরা বলছেন সেলফ সেন্সরশিপের কথা। 7.1 অনুচ্ছেদে কৃষি উৎপাদন বৃদ্ধির কৃতিত্ব দাবি করা হয়েছে। এই কৃতিত্ব কৃষকের, সরকারের নয়। গত বছর আমরা দেখেছি কিভাবে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক সেই ধান ছুঁড়ে ফেলে দিয়েছে। সরকার পাটকলগুলোতে ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে, যদিও বেসরকারি পাটকলগুলো লাভ করছে। সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনায় এর জন্য দায়ী। শিক্ষা, স্বাস্থ্যে বারবার অবকাঠামো তৈরির কথা বলা হচ্ছে, অথচ 2 খাতে লোকবল নিয়োগ এবং দক্ষতা উন্নয়নে সরকারের তেমন কোনো পদক্ষেপ নাই। লোকবল নিয়োগ করলে সেটা রাজস্ব বাজেটে চলে যায় বলে লুটপাট করা যায় না। মাননীয় স্পিকার, বিগত বছরগুলোর মতো গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল। রোহিঙ্গা এবং এনআরসি ইস্যু বাংলাদেশে অত্যন্ত আলোচিত। আমরা এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারি নাই। এনআরসিকে আমরা বলবার বলছি ভারতের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের সঙ্গে এনআরসির বিষয়ে আমরা কোনো সুরাহাতে আসতে পারি নাই। ভাষণের শেষ অংশ 34.1, 34.2, 34.3 অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি একাধিকবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমার পুরো বক্তব্যে উল্লেখ করা প্রতিটি বিষয়ে মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু এগুলোর মধ্যে মিল আছে। এগুলো উপসর্গ, রোগ নয়। সবগুলো উপসর্গ যে মূল রোগ থেকে সৃষ্টি, সেটা হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়। তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে, তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি। এই রোগে আক্রান্ত সরকার জানে শুধুমাত্র প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিরাট কিছু ব্যবসায়ী আর দলীয় ক্যাডারদের সন্তুষ্ট রাখতে পারলেই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়। তাই যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন এইসব সমস্যা কমবে তো নাই, বাড়বে বরং। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। জামাত ইসলামের সামান্য চাপেই কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার। নানান ক্ষেত্রে পিছু উঠতে বাধ্য হচ্ছে বিএনপি। এরকম অনেক ঘটনা ঘটে, আমরা প্রত্যেকটা ঘটনা আলাদাভাবে জাতিকে জানাই। যে বিরোধী দল হিসেবে জামাতের সফলতা আপনাদের চোখে পড়ে না, দুর্বলতা আছে, দুর্বলতার কথা আমরা বলবো, বাট সফলতার কথাও জানা দরকার। বিএনপিকে যে ঘাট ধরে লাইনে আনে জামাত বারবার, এটা তো আপনারা দেখেন না। দেখেন কত কিছু করেছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত। অশিক্ষিত এমপিদের চাপে, অশিক্ষিত বিএনপি চাপে সিদ্ধান্ত নিয়েছিল। জামাত যেই এটা নিয়ে প্রতিবাদ করেছে, বিরোধী দল জনগণ, বিএনপি এখন বলছে না শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিথিল করা যাবে না, বরং আরো বেশি লাগবে। বরং এটা স্ট্রিক্টলি দেখা হবে যে সভাপতি শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে। পুলিশ সপ্তাহ তদন্ত করবে। যেই জামাত এনসিপির লোকজন প্রতিবাদ করলো, এখন বলছে না তদন্ত করা হবে না। পিলখানা ট্রাজেডির আরেকবার তদন্ত করবে, প্রতিবাদের পর বললো যে না আর তদন্ত করবো না। পদে পদে বিএনপি পিছনে। এটা ভালো, এটা গণতান্ত্রিক, বিএনপিকে ধন্যবাদ জানাই। কিন্তু এটা যে জামাতের সফলতা, এটাও আপনাকে বুঝতে হবে। তো এরকম নানান দিক আছে। কিন্তু এবার যে বিষয়টা দেখাবো, এটা খালি চোখে দেখা যাবে না। এটা আপনারা দেখবেন না, বুঝবেন না যে বিএনপি একটা বড় পরিকল্পনা থেকে পিছু হটতে শুরু করেছে জামাতের ভয়ে। কি সেটা? দর্শক, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করার একটা সিদ্ধান্ত নিয়েছে। পিএসসি সহ দুদক, ন্যায়পাল বা আরো যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সবগুলো ভয়ানকভাবে দলীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। এবং বিএনপির অতীত ইতিহাস বলে বিএনপিতে মেধার মূল্যায়ন নাই। যেমন বিএনপির আমলে বিসিএস এ প্রচুর দুর্নীতি হতো, এবং বগুড়া থেকে বিএনপি যাকে মনে করতো তাকে প্রশ্ন আউট করে নানান সিস্টেমে রেকমেন্ডেশন দিয়ে তাকে বিসিএস ক্যাডার বানিয়ে দিত। এবং বিসিএস পরীক্ষা বাতিল হওয়ার মতো বেশ কয়েকটা ঘটনা বিএনপির আমলে ঘটেছে। একদম পুরো বিসিএস বাতিল হয়েছে। তো দর্শক, এই দলীয়করণ করা এটা বিএনপির অভ্যাস। আমরা 2001 থেকে 2006 বিএনপির দলীয়করণের কিছু ভাগ কিন্তু জামাতও নিয়েছে। কিন্তু এখন তথ্য প্রযুক্তির এই যুগ, আর এখন রিয়েলিটিটা হচ্ছে এটা যে এই চাকরিতে দলীয়করণ, চাকরিতে বৈষম্য রোধের দাবিতেই কিন্তু জুলাই আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলন এক পর্যায়ে সরকার পতন আন্দোলনের রূপ নেয় এবং একটা বিপ্লব বা অভ্যুত্থান হয়।
অতএব এই পরিস্থিতিতে যে সরকার ক্ষমতা আসে তারা যদি সেই পুরোনো দিনের মতো চাকরিতে বৈষম্য রাখে, নিয়োগে অনিয়ম করে, ক্ষমতা তরুণ প্রজন্ম পিছন থেকে ঢুকিয়ে দিবে। তো বিএনপির অলরেডি বিএনপি কিছু জায়গায় টের পেয়েছে, যেমন এই যে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়েছে, যেটা তাজুল ইসলাম স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু জনগণ এটা নেগেটিভলি নিয়েছে। এর একটা চাপের একটা প্রভাব বিএনপির উপর পড়েছে। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি যেরকম নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, এটা মানুষ ভালোভাবে দেখেনি এবং শুরুতেই বলা শুরু করেছে বিএনপি সরকার তো দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করবে। বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যদি নিরপেক্ষতা না থাকে তাহলে তো দেশ ধ্বংসের জন্য উঠে যথেষ্ট। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ বা এই সংক্রান্ত বিষয় নিয়েই তো হাসিনার পতন হয়েছে। হাসিনার পতন তো বিএনপি জামাত ঘটাতে পারেনি, ছাত্ররা ঘটিয়েছে। কারণ কি, পিএসসি সংক্রান্ত বিষয়। একটি প্রশ্ন অবিরাম ঘুরপাক খেয়েছে, খাচ্ছে এবং আরো ভবিষ্যতে খাবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই যে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম তথা 11 দলীয় জোট নিজেদের নাম লেখালো, দেশের প্রধান বিরোধী দল হিসেবে কতটুকু ভূমিকা তারা রাখতে পারবে সংসদে এবং সংসদের বাইরে? এ প্রশ্ন আমার, আপনার, প্রত্যেকের। আমি আপনাদের 4টি বিষয় বলবো, যে 4টি বিষয়ের আলোচনা আপনারা যদি শোনেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন জামাত ইসলাম বিরোধী দল হিসেবে কতটুকু তারা সফল হচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে, অদূর ভবিষ্যতে তাদের কি করা দরকার, তারা আদতেও সফল হবে কিনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। খুবই সিম্পল বিষয়, আপনারা সবাই জানেন। আমি জাস্ট রিপিট করছি শুধু। 17ই ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার হিসেবে শপথ গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ 18ই মার্চ, এই সময়টুকুর ভিতরে বিএনপি অন্তত 4টি মারাত্মক ভুল করেছে, অত্যন্ত মারাত্মক ভুল করেছে। অথচ এই ভুলগুলোর কারণে যতটুকু বিরোধী দলের কাছ থেকে শোরগোল আসার কথা ছিল, যতটুকু বিরোধিতা করার কথা ছিল, যতটুকু বাজার গরম করার কথা ছিল, এতটুকু কি আপনারা টের পেয়েছেন? দেশে যে বিএনপি এত বড় 4টি ভুল করে ফেলেছে, এটা কি আপনারা কেউ বুঝতে পেরেছেন? নিজেরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু প্রতিবাদ করেছি এতটুকুই। বিএনপি কি 4টা অপরাধ করেছে? নাম্বার 1, বিএনপি সরকার গঠন করার সাথে সাথেই প্রথম যে কাজটি করেছে, তারা দেশের 6টি সিটি কর্পোরেশনে নিজেদের দলীয় লোককে নিয়োগ দিয়েছে। এই যে স্থানীয় নির্বাচনকে পাশ কাটিয়ে গিয়ে নিজেদের দলীয় লোককে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো, এটি তো রাজনীতিতে শুভ লক্ষণ নয়। যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, এটি গণতান্ত্রিক দেশ গঠনের জন্য ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম করেছে দীর্ঘদিন ধরে, তার প্রথমেই কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই সেই জায়গায় একটা কুঠারাঘাত মেরে দিল। তারা নির্বাচনকে পাশ কাটিয়ে ওখানে প্রশাসক নিয়োগ করে দিল। জামাত ইসলাম এ ব্যাপারে সম্পূর্ণ নীরব থেকেছে, বিরোধী দল কোনো প্রতিবাদ করতে পারেনি। অথচ এখানে প্রতিবাদ করে প্রথমেই কিন্তু সরকারি দলকে কোণঠাসা করে ফেলা যেত। কিভাবে? আপনাদের মনে আছে না, ইশরাক হোসেন কি করেছে? ঢাকা দক্ষিণ সিটিতে ইউনূস সরকার একজন প্রশাসক নিয়োগ দিতে চেয়েছিল, ওই সময় আসিফ মাহমুদ ছিল ওই দায়িত্বে। ইশরাক হোসেন কি করেছে সেখানে, আপনারা চিন্তা করতে পেরেছেন? দর্শক, একটি ভিডিওর গল্প বলবো আপনাদেরকে। সেই ভিডিওটা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গত রাত থেকে মূলত ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না, কোনো রাজনৈতিক দলের কথা বলতে চাই না, উল্লেখ করতে চাই না, কিন্তু সেই ভিডিওর বাস্তবতাটা বলতে চাই। এবং এই ভিডিওর বাস্তবতা প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছর যে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং প্রফেসর ইউনূসের মানে ধারাবাহিকতা বর্তমান সময়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ বজায় রাখার চেষ্টা করছেন, এরকমটা তাদের বিভিন্ন কথাবার্তাই আমরা দেখেছি। গতকালকেই দেখেছি যে রাজশাহীর ডিআইজি কে আইন ও সালিশ কেন্দ্র থেকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে, কারণ তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন জামিন পেলেই তাকে যেন নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। আইন ও সালিশ কেন্দ্র আইনি নোটিশ দিয়েছে এবং সেই আদেশ প্রত্যাহার না করলে হাইকোর্টে রিট করার কথাও তারা জানিয়েছে। সেই ব্যাপারেই একটা ভিডিও, মানে আপনার কাছে এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনার কাছে জাস্ট হৃদয় বিদারক মনে হবে যে মানবাধিকারের লঙ্ঘন কিভাবে করা যেতে পারে, মানবাধিকার লঙ্ঘিত কিভাবে বাংলাদেশে হয়েছে বিগত 1.5 বছরে, সেই ধারাবাহিকতা এখনো থাকবে কিনা সেই প্রশ্নগুলো আপনার মনে উত্থাপিত হতে পারে। চলুন সেই আলোচনা করি, সেই ভিডিওটা দেখি এবং দেখে বোঝার চেষ্টা করি যে আমরা কোন সংস্কৃতির মধ্যে ঢুকে পড়লাম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন।
দর্শক, বলছিলাম একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিডিওর স্থান, কাল, পাত্র, রাজনৈতিক দল, রাজনৈতিক পরিচয়, অন্যান্য পরিচয় কোনো কিছুই বলতে চায় না। শুধুমাত্র বলতে চায় যে একজন আসামি অনেক আশা নিয়ে অনেক দিন পরে জেলখানা থেকে বের হলেন। জেল গেটে তিনি ব্যাগ নিয়ে বের হলেন, পরিবারের সদস্যদের সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে, বাড়িতে ফিরবেন, স্বাভাবিক জীবনে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পারি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।